ওকে, সবাই জয়েন করে ফেলেছো? কেমন আছো সবাই? আচ্ছা, আয়েশা আক্তার লিখছে আসসালামু আলাইকুম, খায়রুল বাশার, স্বপন, হ্যালো, মিরাজ, আলী, প্রান্ত, কি কেমন আছো তোমরা সবাই? রিয়া চৌধুরী, আরাফাত হোসেন, লিমা লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কৃতি, ওয়ালাইকুম আসসালাম, শম্পা, খুশি, ইউসুফ, মিম, ওমর জয়েন করেছে, হ্যালো, মার্জিয়া বিনতে, কি অবস্থা সবার? কেমন আছেন ভাইয়া? এই তো মার্জিয়া, ভালো আছি, তুমি কেমন আছো? তামিম আহমেদ, তপু আছে, মটোরোলা, আব্দুল আহাদ, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। নাজিফা লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ফয়সাল আকন্দ লিখেছে আমার নাম কই গেল ভাইয়া? এই তো ফয়সাল নিয়ে নিলাম। শ্রাবন্তী লিখেছে ভাইয়া। দিয়া রানী কর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়া। তন্দ্রা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। মনিকা, ভাইয়া নোট করব? না, পিডিএফ দিয়ে দিছে, এটা নোট না করলেও চলবে। এমনি মন দিও ক্লাসে। রাকিব ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। মিম আসসালামু আলাইকুম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওমর, রনক জাহান নুরি লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। নূর হোসেন মোল্লা, দীপ্তি লিখেছে ভাইয়া ভয়েসে আমি অ্যান্ড দিলে শোনা যায় না কেন? আচ্ছা, অ্যাড দিলে মনে হয় কি বলতে চাইছে। চন্দ্রিমা লিখেছে ভাইয়া ফ্রি হ্যান্ডরাইটিং নিয়ে কিছু বলেন। ফ্রি হ্যান্ডরাইটিং আমরা শিখবো। এরপরে রনক জাহান নুরি, ফ্রি হ্যান্ডরাইটিং এর জন্য ভোকাবুলারি আর বেসিক গ্রামার শিখতে হবে আগে। সুরমা পলি রয়, আদাব ভাইয়া, আদাব। শ্রাবন্তী ভাইয়া, পিডিএফ একসাথে দেওয়া হয়েছে 5টা। নাম নাই ভাইয়া। বিয়ে করবেন কবে? বিয়ে যে কবে কপালে আছে, সাক্ষাৎ ভাইয়া, আমিও আছি, পার্ট অফ স্পিচ। আচ্ছা, ওকে, সবাই জয়েন করে ফেলেছে, হুইচ ইজ গুড। আরাফাত, ডিউসি ইউনিটের জন্য কিছু বলেন। ডিউসি ইউনিটের জন্য তোমাকে পার্ট অফ স্পিচ, টেন্স, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, সাথে অ্যানালজি, সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, এই টপিকগুলো পড়তে হবে সি ইউনিটে। ওকে, পিকু, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো পিকু, আলহামদুলিল্লাহ। ওকে, নাহিদ আছে, সবাই আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। আপনার অ্যাডমিশন বইটা পড়লে ব্যালেন্স টেবিল পড়া লাগবে না? আর ব্যালেন্স টেবিল আমার অ্যাডমিশন বইয়ের মধ্যেও আছে। তোমার আলাদা ব্যালেন্স টেবিল পড়তে হবে না। ব্যালেন্স টেবিল সুন্দর করে, ব্যালেন্স টেবিলের প্রত্যেকটা রুল বাংলা অনুবাদ করে অসাম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। সাজিদ গাজী ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো চলো আমরা এখন তাহলে শুরু করি, ঠিক আছে ভাইয়া। পার্ট অফ স্পিচের ক্লাস মোহাম্মদ ওমর নিব, পার্ট অফ স্পিচের ক্লাস নিব। তোমরা যারা 26-এর আছো, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমরা এই যে যে আমাদের যে অ্যাডমিশন ব্যাচটা শুরু হতে যাচ্ছে, এই অ্যাডমিশন ব্যাচে চাইলে যুক্ত হতে। পরশুদিন থেকে পরশুদিন থেকে আমাদের অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা স্বপ্ন ঢাবি, স্বপ্ন মেডিকেল, জাবি রাবি, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, তোমরা যাদের ইংলিশ আছে, তোমরা আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে যুক্ত হতে পারো। অ্যাডমিশন ইংলিশ ব্যাচে তোমরা এটা যে তোমার কতটা বেনিফিট হবে, এটা তোমরা কল্পনাও করতে পারবে না, যে তোমাদের কত বেশি বেনিফিট হবে। কারণ এখন থেকে অ্যাডমিশন ইংলিশ নিয়ে তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ, কোন কোন টপিক পড়া লাগবে, অ্যাডমিশন ইংলিশের সিলেবাস কি, অ্যাডমিশন ইংলিশে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে, আর কোন কোন টপিক থেকে আসে, এ টু জেড এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। সো হুইচ ইজ মানে ক্রুশিয়াল, যদি তোমরা এই মুমেন্টে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো। ওকে, 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে, ঠিক আছে। দেখো, আমরা শুরু করি তাহলে, হ্যাঁ। আচ্ছা, পিডিএফ দিয়েছি 5টা। পিডিএফ গুলা কি সংগ্রহ করেছেন সবাই? পিডিএফ গুলা কি সংগ্রহ করেছো সবাই? তোমরা করেছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ক্লিয়ার করেছি। ওকে, এই যে যে আজকের ক্লাসের যে পিডিএফটা, এটাও দিয়ে দিয়েছি। যারা সংগ্রহ করো নাই, কাইন্ডলি একটু সংগ্রহ করে নিবা, ওকে। এরপরে আসো আমরা শুরু করি। দেখো, তো এই যে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজটা, এটাতে ভালো করার জন্য যে সমস্ত গ্রামার জানা প্রয়োজন, হ্যাঁ, এই উইথ ক্লোজ টেস্টকে, এটাকে ফিল ইন দ্য গ্যাপও বলা হয়। তো এই ক্লোজ টেস্ট বা ফিল ইন দ্য গ্যাপে ভালো করতে গেলে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, পার্টস অফ স্পিচ, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। কারণ এটাতে ওরকম ডিরেক্টলি ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ উইদাউট ক্লুজে সরাসরি ওরকম কোনো গ্রামার নাই, ডিরেক্টলি ওরকম কোনো গ্রামার নাই। তবে এইগুলা জানা থাকা ভালো, এই টপিক গুলা জানা থাকলে ভালো, এই গ্রামার গুলা জানা আবশ্যক। দুই, ভোকাবুলারি ও বিভিন্ন গ্রুপ ওয়ার্ড জানা আবশ্যক।
ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারতে গেলে, আমি পুরো গত দিনের লেকচারটা ছিল ভোকাবুলারি নিয়ে, সো এই ভোকাবুলারি আর বিভিন্ন গ্রুপ ওয়ার্ড জানা আবশ্যক। যত বেশি ভোকাবুলারি জানা থাকবে তত নির্ভুলভাবে ক্লোজ টেস্ট উত্তর করা যাবে। তোমরা যত বেশি ভোকাবুলারি যার জানা থাকবে সে তত নির্ভুলভাবে ক্লোজ টেস্ট তোমরা উত্তর করতে পারবা। উইথ ক্লুজের ক্ষেত্রে এলিমিনেশন স্ট্র্যাটেজি বা ক্লু বাদ দেওয়ার কৌশল প্রয়োগ করা যেতে পারে। উইথ ক্লুজের ক্ষেত্রে যখন তোমরা উইথ ক্লুজ অ্যান্সার করবা, উইথ ক্লুজে 10টা অপশন থাকে, তো যে অপশনটা হবে না বা যে অপশনগুলো হবে না সেইগুলো আগে বাদ দিয়ে চিন্তা করতে পারো, সেই অপশনগুলো আগে বাদ দিয়ে চিন্তা করতে পারো, বাদ দেওয়ার কৌশল প্রয়োগ করতে পারো। কলোকেশন অফ ওয়ার্ডস, নির্দিষ্ট কিছু শব্দের সঙ্গে স্পেসিফিক কিছু শব্দই বসে। যেমন ধরো তুমি, আমি শব্দের কলোকেশনটা একটু তোমাদেরকে বোঝাই যে শব্দের বিন্যাস জিনিসটা কি। ধরো তুমি গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো গত বছর এইচএসসি পরীক্ষাতে তুমি মার্কস পেয়েছো হচ্ছে 4.50, তোমার জিপিএ তোমার জিপিএ আসছে 4.50। তো তুমি ওইটাতে সন্তুষ্ট না, তো তুমি পরে আবার পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পরে এইবার তোমার জিপিএ আসছে জিপিএ 5, এবার তোমার জিপিএ 5 আসছে। তো তোমার যদি জিপিএ 5 আসে, গত বছরে এইচএসসি দিয়ে পাইছিল 4.50, এবার আসছে জিপিএ 5, এইটাকে কি ধরনের আইডিয়া বলে পরীক্ষার ক্ষেত্রে? বলো তো, এটাকে কি ডেভেলপমেন্ট বলে, নাকি ইমপ্রুভমেন্ট বলে, নাকি এনহ্যান্সমেন্ট বলে, কি বলে এটাকে বলো তো? ইমপ্রুভমেন্ট ভাইয়া। ইমপ্রুভমেন্ট। এটাকে কি বলে? ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। এটাকে সারা দেশে সবাই ইংরেজিতে এটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট। আচ্ছা, বাংলাদেশে গত বছরের রপ্তানি আয় ছিল $20 বিলিয়ন, এই বছরের রপ্তানি আয় $30 মিলিয়ন, 10 বিলিয়ন বা মিলিয়ন বাড়ছে। এখন দেশের উন্নয়ন কি ইমপ্রুভমেন্ট বলে নাকি ডেভেলপমেন্ট বলে বলো তো? ডেভেলপমেন্ট। তুমি যদি ব্যবসা বাণিজ্য করো তাকে বলে বিজনেস, আর দেশের যে ব্যবসা বাণিজ্য তাকে বলে ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্স, তুমি করলে ব্যবসা, দেশ করলে ট্রেড অ্যান্ড কমার্স বা এক্সপোর্ট ইম্পোর্ট। তুমি তোমার লাইফে ঘটলে ইমপ্রুভমেন্ট, দেশের দেশের ক্ষেত্রে ঘটলে ডেভেলপমেন্ট। এই যে শব্দের বিন্যাস, কোন শব্দটা কিসের সাথে যায়, কোন শব্দটা কোন জায়গার সাথে যায়, তাকে বলা হয় কলোকেশন। তো এটা সম্পর্কে ধারণা থাকলে ভালো হয় আর কি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার করতে। আরেকটা বিষয় হচ্ছে 5 নাম্বারটা, কোনো গ্যাপ পূরণ করতে না পারলে তার পিছনে বেশি সময় ব্যয় না করে সামনে আগাতে হবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এটা পুরোপুরি ভোকাবুলারি নির্ভর টপিক। তো কোনো কিছু বা কোনো একটা তোমার হচ্ছে না মনে করো, তো যে গ্যাপটা হচ্ছে না ওটা নিয়ে বেশি প্যারাপেরি করার দরকার নাই, যেটা হচ্ছে না তার পিছনে বেশি সময় ব্যয় না করে সামনের দিকে আগাতে হবে। না হইলে ওকে বাদ, সামনের দিকে আগাও। ঠিক আছে, সামনের দিকে আগে সামনের কোশ্চেন গুলো অ্যান্সার করো। এইবার কিছু রুলস আছে যে রুলস গুলো আমাদের কাজে লাগবে মাঝে মাঝে, সব সময় না, মূলত সবসময় কাজে লাগবে ভোকাবুলারি ক্লোজ টেস্টের ক্ষেত্রে, কিন্তু এই রুলস গুলো মাঝে মাঝে আমাদের কাজে লাগবে। আমরা এই রুলস গুলো একটু দেখবো। কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে একটা ভার্ব বসে এবং তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তোমাদেরকে রাইট ফ্রম ভার্বসে পড়াইছি সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় বলো তো, তোমাদেরকে শিখাইছি না? আইএনজি হয়। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে কি হয়, টু এর পরে হয় বেস ফর্ম। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম। এরপরে দেখো, আই এম ইন্টারেস্টেড ইন, ইন একটা প্রিপজিশন, তাহলে এখানে আমি যে জিনিসটা বসাবো ইন এর পরে সেটা কি বসাবো বলতো? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি লার্ন নাকি লার্নিং? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে লার্নিং। তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। দে আর থিঙ্কিং অফ, অফ একটা প্রিপজিশন, অফ একটা কি, অফ একটা প্রিপজিশন, তাহলে অফ এর পরে কি বসবে ভার্বের সাথে আইএনজি, স্টার্টিং আ কোম্পানি। তো দে আর থিঙ্কিং অফ স্টার্টিং আ কোম্পানি, তারা একটা কোম্পানি স্টার্ট করার কথা চিন্তা করতেছে। দে আর থিঙ্কিং অফ স্টার্টিং আ কোম্পানি। ক্লিয়ার? সো সকল প্রিপজিশনের পরে, তো আমরা যখন ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ অপশন গুলো অ্যান্সার করতে যাব, বলা থাকে যে ইউ ক্যান মেক চেঞ্জেস দ্য ওয়ার্ডস ইফ নেসেসারি, প্রয়োজন হলে তুমি এই যে ওয়ার্ড গুলা দেওয়া আছে
এগুলার ফর্ম চেঞ্জ করতে পারবা। কোনো ভার্ব দেয়া আছে তার সাথে আইএনজি করতে পারবা, ভি2 করতে পারবা, ভি3 করতে পারবা, ইডি করতে পারবা, নাউন করতে পারবা, সেটা অ্যাডজেক্টিভ করতে পারবা। ঠিক আছে, মনে করো কোয়ালিটি শব্দটা আছে, তো তার ভার্ব কোয়ালিফাইও হতে পারে, কোয়ালিফিকেশনও হতে পারে, কোয়ালিফিকেশনও হতে পারে। বোঝা গেছে বিষয়টা? লাইট, এনলাইটেনিং, লাইটেন্ড, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সো তোমার যে ভার্বটা থাকবে বা যে অপশনস গুলো নাউন প্রোনাউন থাকবে সেটা চেঞ্জ হতে পারে, সেটা চেঞ্জও হতে পারে। আচ্ছা, এরপরে দেখো, সো যখন আমাদের প্রিপজিশনে পরে আমরা পাবো তাকে চেঞ্জ করে ভার্বের সাথে আইএনজি দিয়ে তারপর বসাবো, নাহলে কিন্তু উত্তর ভুল হবে। তুমি যদি এখানে যদি শুধু লার্ন দাও উত্তর ভুল, এখানে যদি শুধু স্টার্ট দাও উত্তর ভুল, কারণ প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এরপরে এই যে চারটা পাঁচটা জিনিস আছে এখানে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সম্ভবত। গুড অ্যাট, ব্যাড অ্যাট, স্লো অ্যাট, কুইক অ্যাট। গুড অ্যাট, আমি এই জিনিসটা আগে একটু দেখাই আসি তোমাদেরকে, তারপরে তোমাদেরকে বলতেছি। এটার থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন আসে। দেখো, চারটা শব্দ আমি সবসময় এটা পড়াই যে কোনো ব্যাচে, তোমরা হয়তো আজকে পেয়ে গেলা জিনিসটা। দেখো, গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ, ব্যাড অ্যাট মানে কোনো কিছুতে অদক্ষ। কি? গুড অ্যাট, ব্যাড অ্যাট। গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ, ব্যাড অ্যাট মানে কোনো কিছুতে কি অদক্ষ। সেম ভাবে দেখো, কুইক অ্যাট মানে কোনো কিছুতে তড়িৎ বা চটপটে, আর স্লো অ্যাট মানে কোনো কিছুতে ঢিলা বা ধীর গতির। এটা একটু মাথায় ভালো করে ঢোকাও বা লিখে রাখো। দেখো, গুড অ্যাট কোনো কিছুতে দক্ষ বা ভালো, আর ব্যাড অ্যাট কোনো কিছুতে অদক্ষ, কুইক অ্যাট কোনো কিছুতে তড়িৎ বা পটু বা চটপটে, আর স্লো অ্যাট কোনো কিছুতে ধীর। এই চারটার পরে একই প্রিপোজিশন বসে। প্রিপোজিশন কে? সেটা অ্যাট। কে? অ্যাট। এখন এই চারটা আমি আমার সকল ব্যাচে পড়াই। মজার ব্যাপার হচ্ছে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গুড অ্যাটটা এসেছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে গুড অ্যাটটা এসেছে। আমার কথা কি ক্লিয়ার শোনা গেছে? ক্লিয়ার সবাই? তোমাদেরও যদি আসে এটা যেন পারা চাই। ঠিক আছে, গুড অ্যাট, ব্যাড অ্যাট, কুইক অ্যাট, স্লো অ্যাট, এই চারটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। ওকে, এরপরে আসো। তো এখানে আরো কিছু শব্দ আছে, আমরা একটু খেয়াল করি। সো গুড অ্যাট, ব্যাড অ্যাট গেল। উইক ইন, দুর্বল, কোনো কিছুতে বা কোনো একটা সাবজেক্টে বা কিছুতে দুর্বল, সেটাকে বলা হয় উইক ইন। আর ইন্টারেস্ট ইন বা ইন্টারেস্টেড ইন, এর পরে ইন বসে। ইন্টারেস্ট বা ইন্টারেস্টেড এর পরে ইন বসে। অ্যাফ্রেড অফ মানে ভীত, অ্যাফ্রেড অফ মানে কি ভীত। তো খালেদ ইজ ড্যাশ এট ইংলিশ, তো গুড এট ইংলিশ। এই সেম কোয়েশ্চেনটা একবার হুবহু কমন আমার লেকচার থেকে। তো এটা খালেদ ইজ গুড এট ইংলিশ, এই খালেদের জায়গা জাস্ট দেওয়া আছে যে আয়েশা, খালি নামটা চেঞ্জ। ইজ গুড এট ইংলিশের জায়গায় দেওয়া আছে ম্যাথমেটিক্স, ইংলিশের জায়গায় দেওয়া আছে কি ম্যাথমেটিক্স। সো গুড এট মানে দক্ষ। হি ওয়াজ ড্যাশ ইন ম্যাথমেটিক্স, হি ওয়াজ উইক ইন ম্যাথমেটিক্স, সে গণিতে দুর্বল ছিল। তো উইক এর পরে ইন হয়, কিন্তু গুড এর পরে অ্যাট হয়, ব্যাড এর পরে অ্যাট হয়, কুইক এর পরে অ্যাট হয়, স্লো এর পরে অ্যাট হয়, বাট উইক ইন, উইক এর পরে আবার ইন হয়। দেখো, ভার্বের পর গ্যাপ থাকলে সেখানে নাউন দিয়ে অ্যান্সার করা যায়, অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করা যায়, অ্যাডভার্ব দিয়ে অ্যান্সার করা যায়। দেখো, হি অক্স, সে হাঁটে ফাস্ট, এটা একটা অ্যাডভার্ব। আবার হি অক্স স্লোলি, তুমি যদি চাও এখানে স্লোলি অ্যান্সার করতে পারো। হি ওয়াক্স স্লোলি, সে মানে খুবই ধীর গতিতে হাঁটে। হি অক্স ফাস্ট, আবার হি অক্স কুইকলি, ফাস্ট মানেও দ্রুত, আবার কুইকলি মানেও দ্রুত। তো ফাস্টের সাথে এলয় হয় না, কিন্তু কুইকলির সাথে এলয় হয়। ঠিক আছে, শি ইজ লার্নিং, লার্নিং একটা ভার্ব, এরপরে নাউন বসবে। শি ইজ লার্নিং ইংলিশ, শি ইজ লার্নিং ম্যাথমেটিক্স, শি ইজ লার্নিং পলিটিক্যাল সায়েন্স, শি ইজ লার্নিং কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, যে কোনো একটা। হি স্পিক্স ড্যাশ, আচ্ছা হি স্পিক্স, সে কথা বলে লাউডলি। আচ্ছা, হি স্পিক্স ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে কি সাবলীল ভাবে, ফ্রিকুয়েন্টলি, ফ্লুয়েন্টলি। হি স্পিক্স স্লোলি, হি স্পিক্স স্মুথলি, হি স্পিক্স লাউডলি। তুমি যে কোনোটা অ্যান্সার করতে পারবা, শুধু মাথার মধ্যে একটা জিনিসই থাকা লাগবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। কি থাকা লাগবে? ভোকাবুলারি। আচ্ছা, এরপরটা দেখো, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ, বি ভার্ব কারা?
am is are was were have has had, হ্যাঁ am is are was were have has had, আর হচ্ছে do does did, আর কিছু আছে modal auxiliary, modal কারা can could shall should will would may might must। তো এই বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসে। বি ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে যদি গ্যাপ থাকে, মাই ফাদার্স আইডিয়া, আমার বাবার আইডিয়া ওয়াজ ড্যাশ রাইট, তো মাই ফাদার্স আইডিয়া ওয়াজ ফুললি রাইট, মাই ফাদার্স আইডিয়া ওয়াজ টোটালি রাইট, মাই ফাদার্স আইডিয়া ওয়াজ অ্যাবসোলুটলি রাইট, মাই ফাদার্স আইডিয়া ওয়াজ আনডাউটেডলি রাইট, সার্টেইনলি নিশ্চিতভাবে, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, আর সার্টেনলি মানে নিশ্চিতভাবে সঠিক। তো মাই ফাদার্স আইডিয়া ওয়াজ ফুললি রাইট, টোটালি রাইট, অ্যাবসোলুটলি রাইট, আনডাউটেডলি রাইট এবং সার্টেনলি রাইট, সবগুলাই কারেক্ট অ্যান্সার, তুমি যেটা চাও অ্যান্সার করতে পারো। এরপরটা দেখো, গেট ইউজ টু, বি ইউজ টু, এই রুলটা কিন্তু ডিউ তেও এসে থাকে, ক্লোজ টেস্টেও পাবা, রাইট ফর্ম অফ ভার্বসেও পাবা, মডিফায়ার্সেও পাবা, সর্বত্র এই রুলটা তোমরা পাবা। গেট ইউজ টু, বি ইউজ টু, হেল্প, মাইন্ড, ফিল লাইক, ওয়ার্থ, অবজেক্ট টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এই ডেডিকেটেড টু মানে উৎসর্গ করা, আরেকটা আছে ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যেমন তার মায়ের প্রতি অত্যন্ত ডিভোটেড ছিল, অত্যন্ত অনুরাগী, তার মায়ের খুব অনুরাগী ছিল, মানে ভালোবাসতো মাকে, সো ওটাকে ডিভোটেড টু বলে। আর ডেডিকেটেড টু মানে উৎসর্গ করে দেয়া, সবকিছু উৎসর্গ করে দিতে পারি এটা পাওয়ার জন্য, সেরকম। ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তো এই যে শব্দগুলো, গেট ইউজ টু, বি ইউজ টু, হেল্প, মাইন্ড, ফিল লাইক, ওয়ার্থ, অবজেক্ট টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, লুক ফর টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পর গ্যাপ থাকলে সেখানে সুইটেবল ভার্ব এনে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। মানে এদের পরে একটা ভার্ব আসবে এবং তার সাথে ডিরেক্টলি কি হয়, উইথ এ ভিউ টু, লুক ফর টু, এদের পরে কি হয়, সরাসরি ভার্বের সাথে আই এন। এই রুলটা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন হয়, ঠিক আছে, এটা কিন্তু ক্রিটিক্যাল রুল, মানে একেবারে সহজ, কিন্তু মানুষ আমলে নেয় না, এই কারণে এখান থেকে প্রশ্ন আসে, অ্যান্সার করতে পারে না। আর এদের মধ্যে দুইটা জিনিস সবচেয়ে বেশি আসে, দুইটা এদের মধ্যে সবচেয়ে বেশি আসে, এক নাম্বার উইথ এ ভিউ টু সব জায়গায়, আর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, ঠিক আছে, সবচেয়ে বেশি আসে উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, এরপর দেখো, সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অর্থ অনুযায়ী জিরান বা ইনফিনিটিভ আনতে হবে। আচ্ছা, এখানে দেখো আই ক্যান নট হেল্প, আমি উদাহরণটা একটু বলে যাই, ক্যান নট হেল্প, কুড নট হেল্প পরে ভার্বের সাথে আইএনজি। বাই দ্য ওয়ে, এই লাইনটার ট্রান্সলেশন কে বলতে পারবা, তার জন্য হাততালি আছে, পুরস্কার আছে, বলো। আই ক্যান নট হেল্প ড্যাশ মাই সিস্টার্স হাউস, আমি আমার বোনের বাড়িতে ড্যাশ, এটার ট্রান্সলেশন কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইনটা তুলে দিয়ে বলবো এটার বাংলা অনুবাদ কি। আই ট্রান্সলেশন আসে দাবিতে, আই ক্যান নট হেল্প ড্যাশ মাই সিস্টার, বলো কি হবে? না, আমি আমার বোনের বাড়িতে গিয়ে হেল্প না করে পারি না। হ্যাঁ, অনেকে ভাবতেছো যে আমি আমার বোনের বাড়িতে গিয়ে হেল্প না করে পারি না, আমি আমার বোনের বাড়িতে গিয়ে হেল্প না করে পারি না, এটা পুরোপুরি ভুল উত্তর। আই ক্যান নট হেল্প গোয়িং মাই সিস্টার্স হাউস, এটার মানে হচ্ছে আমি আমার বোনের বাড়িতে না যেতে পারি না, মানে আমাকে যেতেই হয়, আমি আমার বোনের বাড়িতে না গিয়ে পারি না, মানে আমাকে যেতেই হয়। আই কান্ট হেল্প গোয়িং মাই সিস্টার্স হাউস মানে আমি আমার বোনের বাড়িতে না যেতে পারি না, সাহায্যের কোনো বিষয় নাই এখানে। এই ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে না করে পারা যায় না এমন। আই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস, অবে করা, সম্মান করা, মান্য করা। তো আই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস মানে হচ্ছে আমি আমার মাকে মান্য না করে বা পিতামাতাকে মান্য না করে পারি না। আই ক্যান নট হেল্প অবেইং মাই টিচার্স, আমি আমার শিক্ষকদেরকে মান্য না করে পারি না। তো এটা হচ্ছে মাস্টের নেগেটিভ ফর্ম। আই মাস্ট গো মাই সিস্টার্স হাউস, আমি অবশ্যই আমার বোনের বাড়িতে যাই। তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই মাস্ট গো মাই সিস্টার হাউস। এটার নেগেটিভ হচ্ছে যে আই ক্যান নট হেল্প গোয়িং মাই সিস্টার্স হাউস। একটা হচ্ছে বাংলাতে আমি অবশ্যই আমার বোনের বাড়ি যাই, আর একটা হচ্ছে আমি আমার বোনের বাড়ি না যেতে পারি না, তার মানে আমাকে যেতেই হয়, ঠিক আছে, এই আর কি।
সো মাস্টের নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ বলি। তোমরা এরকম পড়েছো না যে ব্যক্তির ক্ষেত্রে নান বাট অনলি থাকলে সেটা নেগেটিভ করতে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। এটা কি পড়েছো কেউ কখনো এখানে যারা আছে? তো এই অনলি এর ব্যক্তির ক্ষেত্রে যেরকম নান বাট বসে, তেমনি মাস্টের নেগেটিভ হচ্ছে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। মাস্ট মানে কি অবশ্যই, আই মাস্ট গো টু মাই সিস্টার্স হাউস, আমি অবশ্যই আমার বোনের বাড়িতে যাই। আর একটা হচ্ছে আই ক্যান নট হেল্প গোয়িং মাই সিস্টার্স হাউস, আমি আমার বোনের বাড়িতে না যেতে পারি না, মানে অবশ্যই আমি যাই। জাস্ট মাস্ট দিলে পজিটিভ, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প দিলে নেগেটিভ। আই ওয়াজ ইউজ টু ট্রাইং নিউ থিংস ইন মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে নতুন নতুন জিনিস চেষ্টা করতাম, নতুন নতুন কিছু করার চেষ্টা করতাম। তো আই ওয়াজ ইউজ টু, এই ইউজ টু এর আগে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তখন ভার্বের সাথে আইএনজি হয়। শুধু ইউজ টু যদি থাকতো, যেমন একটা জিনিস এখানে একটু তোমাদেরকে বলে দিই, এখানে কি আছে দেখো, বি ইউজ টু। বি মানে কি এম ইজ আর বা ওয়াজ আর, তো ইউজ টুর আগে যদি বি ইউজ টু হয়, মানে ইউজ টুর আগে যদি এই বি মানে এম ইজ আর ওয়াজ আর কোনো একটা কিছু থাকে, যেমন এখানে ওয়াজ আছে, তখন ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এখানে ট্রাইং। কিন্তু যদি এই বি না থাকতো, এম ইজ আর ওয়াজ আর না থাকতো, তখন কিন্তু ইউজ টু একটা মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম বসতো। মানে বি মানে এম ইজ আর ওয়াজ আর থাকলে ইউজ টুর আগে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ আর না থাকে তখন আইএনজি হবে না। শুধু ইউজ টু একটা মোডাল, অভ্যস্ততা বোঝায়। শুধু ইউজ টু একটা মোডাল, কিন্তু ইউজ টুর আগে যখন এম ইজ আর ওয়াজ আর আসে তখন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। বোঝা গেছে ভাইয়া? পুরা ক্লিয়ার সবাই? ওকে, আবার বুঝিয়ে দিন ভাইয়া। আবার বুঝাই দিব। দেখো দেখো, আই am used to swimming in the river, আমি নদীতে সাঁতার কাটিতে অভ্যস্ত, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। এখন এখানে এম আছে, এম থাকার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু সেম জিনিসটা এবার আমি একটু ঘুরাই দেই। এবার মনে করো এখানে এম নাই, এবার এখানে এম নাই, তখন আইএনজি হবে না, জাস্ট সুইম। অ্যান্সার হবে জাস্ট সুইম। দেখো এবার বোঝো কিনা, এখানে ইউজ টু এর আগে এম ছিল, ইউজ টু এর আগে যদি এম ইজ আর ওয়াজ আর, এখানে এম থাকুক, ইজ থাকুক, অজ থাকুক, যদি ইউজ টু এর আগে এম ইজ আর ওয়াজ আর থাকে তখন সেখানে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এখানে ইউজ টু এর আগে এম ইজ আর বা ওয়াজ আর আছে, হ্যাঁ, তাই এখানে সুইমিং। কিন্তু এখানে ইউজ টুর আগে কোনো কিছু আছে দেখো তো। এইবার পরেরটায় 2 নম্বর কোশ্চেনে ইউজ টুর আগে কোনো এম ইজ আর ওয়াজ আর কি আছে? নাই। না ভাইয়া। ওইটার ক্ষেত্রে কি না হবে? ভাইয়া। এই ইউজ টু একটা মোডাল, এই ইউজ শুধু ইউজ টু একটা কি মোডাল অক্সিলারি, এটা একটা মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারির পরে ভার্বের সাথে কি হয়, আজীবন তার বেস ফর্মে বসে যায়। এখানে এই ইউজ টু হচ্ছে ক্যান কুডের মতো, ক্যান কুড যেরকম মডাল, শ্যাল শুড উইল উড এরা যেরকম মডাল, ইউজ টু একটা মডাল। তো মডালের পরে কি ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি ইউজ টু এর আগে এম ইজ আর ওয়াজ আর আসতো তখন আমরা আইএনজি দিতাম, এম ইজ আর ওয়াজ আর না আসলে তখন জাস্ট ভার্বের বেস ফর্ম। বুঝা গেছে? এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এই জন্য জিনিসটা ডিটেলসে বললাম। ওকে, সো এই কারণে ওয়াজ আছে ইউজ টুর আগে, তাই ভার্বের সাথে আইএনজি। সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অর্থ অনুযায়ী জিরান বা ইনফিনিটিভ আনতে হবে। ড্যাশ ইজ গুড ফর হেলথ, আচ্ছা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, আবার টু ওয়াক এটাও কারেক্ট অ্যান্সার। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, আচ্ছা তোমরা বলো স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, মুভিতে নাটকে লেখা থাকে স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ নাকি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? সব জায়গায় লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কেন? কারণ সেন্টেন্সের শুরুতে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। ওয়াকিং ইজ এ মানে গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। রিডিং ইজ এ গ্রেট হ্যাবিট, রিডিং মানে পড়া একটা ভালো অভ্যাস। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেন্টেন্সের শুরুতে ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি। আচ্ছা, টিচ ইজ এ নোবেল প্রফেশন নাকি টিচিং ইজ এ নোবেল প্রফেশন, বলো তো কোনটা? প্রিন্সিপালের
টিচিং ইজ এ নোবেল প্রফেশন। টিচ না, টিচিং। সেন্টেন্সের শুরুতে ভার্ব আসছে, তার সাথে আইএনজি দিতে হয়। আচ্ছা, এরপর দেখো নট অনলি ডট ডট বাট অলসো, ইদার ডট ডট অর, neither dot dot not, both dot dot and, two dot dot two, so dot dot that, no sooner dot dot than, so dot dot as, such dot dot as, hardly dot dot when। তো এরা একটা আরেকটার পরিপূরক, একটা বসলে আরেকটা বসবে। যেমন নট অনলির সাথে বাট অলসো বসে, ইদারের সাথে অর বসে, নিদারের সাথে নর বসে, বোথের সাথে এন্ড বসে, টু ডট ডট টু বসে, সো ডট ডট দ্যাট বসে, নো সোনার ডট ডট দেন বসে, সো বা অ্যাজ ডট ডট অ্যাজ বসে, আবার সো ডট ডট অ্যাজ হয়, সাজ ডট ডট অ্যাজ হয়, হার্ডলি ডট ডট হোয়েন। সো এরা একটা বসতে আরেকটা আমরা আনবো ফিল আপ করতে। হি ইজ ড্যাশ ফ্রেন্ডলি বাট কাইন্ড। তো হি ইজ নট অনলি ফ্রেন্ডলি বাট অলসো কাইন্ড। দেখো হি ইজ ড্যাশ ফ্রেন্ডলি বাট কাইন্ড। তো হি ইজ নট অনলি ফ্রেন্ডলি বাট অলসো কাইন্ড। এই বাটের পরে এখানে বসবে একটা অলসো। তো হি ইজ নট অনলি ফ্রেন্ডলি বাট অলসো কাইন্ড। মোবাইল ফোন হ্যাজ ড্যাশ অ্যাডভান্টেজেস ড্যাশ ডিসঅ্যাডভান্টেজ। তো মোবাইল ফোন হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজ, অথবা মোবাইল ফোন হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এখন নট অনলি ডট ডট বাট অলসো আর বোথ ডট ডট অ্যান্ড এর মধ্যে পার্থক্য কি? এই নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা নয় ওটাও, আর বোথ ডট ডট অ্যান্ড মানে হচ্ছে উভয়ই, শুধু অর্থগত পার্থক্য, ব্যবহারগত কোনো পার্থক্য নাই। বোথ ডট ডট অ্যান্ড মানে উভয়ই, যেখানে নট অনলি ডট ডট বাট অলসো বসে সেখানে বোথ ডট ডট অ্যান্ডও ব্যবহার করতে পারবা। মোবাইল ফোন হ্যাজ বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মোবাইল ফোনের সুবিধা অসুবিধা উভয়ই আছে, এটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড। আর মোবাইল ফোন হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজ, মোবাইল ফোনের শুধু সুবিধা না অসুবিধাও আছে। আর মোবাইল ফোনের শুধু সুবিধা না, মোবাইল ফোনে দেখো নট অনলি বাট অলসো মানে কি, মোবাইল ফোনের শুধু সুবিধা না অসুবিধাও আছে। আর বোথ ডট ডট অ্যান্ড মানে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা উভয়ই আছে। বোথ ডট ডট অ্যান্ড মানে উভয়ই, আর নট অনলি ডট ডট বাট অলসো মানে শুধু সুবিধা না অসুবিধাও আছে, এটা অর্থগত পার্থক্য। এরপর আছে কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান কোনো কিছু। সো অ্যামিজারের পরে ধরো তুমি এখন পড়তেছো, কি করতেছো, আমি এখন তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছি, তোমরা ইংরেজি শিখতেছো। সো আমি এই মুহূর্তে পড়াচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্স। তো আই এম টিচিং ইংলিশ, তোমরা কি করতেছো, ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতেছো, তাই না? বা আমরা সবাই ইংরেজি শিখতেছি, উই আর লার্নিং ইংলিশ। সো এই যে কন্টিনিউয়াস টেন্স, এদের পরে আজীবন ভার্বের সাথে আইএনজি হয়। কন্টিনিউয়াস কখন কখন হয়? এম ইজ আর এর পরে, অজ ওয়ার এর পরে, হ্যাজ বিন বা হ্যাভ বিন এর পরে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এরপরে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এরপরে কি ভার্বের সাথে আইএনজি। দেখো শি ইজ ড্যাশ দ্য জব পারফেক্টলি, এখন ইজ আছে, এম ইজ আর ওয়াজ এর পরে কন্টিনিউয়াস, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। তো শি ইজ ডুইং দ্য জব পারফেক্টলি, সে পারফেক্টলি তার কাজটা করতেছে, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, হি হ্যাজ বিন ড্যাশ লিভিং হিয়ার ফর 2 months, এখন হি হ্যাজ বিন, কারণ হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এরপর কি ভার্বের ভি অন না ভার্বের সাথে আইএনজি। ইট হ্যাজ বিন রেইন সিন্স মর্নিং না ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বলো তো? It has been raining. আচ্ছা, হি হ্যাজ বিন সাফার ফ্রম ফিভার ফর 7 days নাকি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার? সাফার ফ্রম না সাফারিং ফ্রম? কারণ এই হ্যাভ বিন বা হ্যাজ বিন এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আচ্ছা, হি হ্যাজ বিন স্টাডিং ফর 5 hours, সে 5 ঘন্টা যাবত। হি হ্যাজ বিন স্টাডিং, স্টাডির সাথে আইএনজি, স্টাডিং ফর 5 hours। সো এম ইজ আর ওয়াজ ওয়্যার, তোমরা ভাবো যে শুধু এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে আইএনজি হয় কন্টিনিউয়াস, না, হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 সালে এসেছে। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন প্যাসিভ হয়, প্যাসিভ মানেই মূল ভার্বের ভিত্তি, মনে আছে? প্যাসিভ মানেই আজীবন কি মূল ভার্বের ভিত্তি। আই ইট রাইস, তো রাইস ইজ ইট বাই মি নাকি রাইস ইজ ইটেন বাই মি, বলো তো? ইজ এর পরে কি বসে? Eaten by me. I can do the work can be done by me. I can do the work can be done by me.
আই ইট রাইস, রাইস ইজ ইট বাই মি নাকি রাইস ইজ ইটেন বাই মি? ইটেন। তো রাইস ইজ ইটেন। তো প্যাসিভের ক্ষেত্রে এম হোক, ইজ হোক, আর হোক, ওয়াজ হোক, ওয়ার হোক, এদের পরে ভার্বের ভিত্তি হবে। প্যাসিভের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ এর পরে গ্যাপে কি বসবে? ভার্বের ভিত্তি। দ্য স্টোরি ওয়াজ ড্যাশ বাই হিম, দ্য স্টোরি ওয়াজ রাইট, রোট, রিটেন। রিটেন হচ্ছে ভার্বের ভিত্তি। দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই হিম, রাইট, রোট, রিটেন, রিটেন বাই হিম। The movie was dashed by Raihan Rafi. The movie was directed by Raihan Rafi. এখন মুভি তো আর একা একা তৈরি হয় না, তো মুভি কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে প্যাসিভ, প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে ডিরেক্টেড। স্টোরি গল্প কি একা একা লেখা হয় না, তার দ্বারা লেখা হয়েছে। বাই হিম, দ্য স্টোরি ওয়াজ ড্যাশ বাই হিম, তো ওয়াজ এখন স্টোরি সাবজেক্ট, নিষ্ক্রিয়, একা একা তার কোনো গল্প পৃথিবীতে লেখা হয় না। প্যাসিভ, প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে রিটেন। দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই হিম। বিং, বিন, টু বি, হ্যাভিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বিং এর পরে, বিন এর পরে, টু বি এর পরে, হ্যাভিং এর পরে, এই চারটা চিরন্তন ইংরেজিতে। এই চারটা কি? চিরন্তন। বিং পৃথিবীর যেখানেই থাকুক, এরপরে যদি ভার্ব আসে সেটা ভি3 হবে। বিং পৃথিবীর যেখানেই থাকুক, এরপরে যদি কোনো ভার্ব আসে তার ভি3 হবে, এর কোনো ভুল নাই। বিন পৃথিবীর যেখানেই থাকুক, এরপরে অন্য কোনো ভার্ব আসলে তার ভি3। টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্বের আজীবন পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে ভার্বের ভি3 বসবে, ভার্বের ভি3 বসবে। ঠিক আছে, দেখো এই যে জায়গায় বিং, বিন, টু বি, হ্যাভিং এদের পরে আজীবনী ভার্বের ভি3। ঠিক আছে, দেখো আমরা একটু খেয়াল করি। হ্যাভিং ড্যাশ দ্য ওয়ার্ক হি লেফট দ্য অফিস, হ্যাভিং ড্যাশ দ্য ওয়ার্ক, কাজ শেষ করে বা সম্পূর্ণ করে সে অফিস থেকে চলে গেল। কাজ শেষ করে বা সম্পন্ন করে সে অফিস থেকে চলে গেল। এখন এখানে হ্যাভিং আছে, এরপরে ভার্বের কোন ফর্ম আসবে ভাই তুমি এটা বলো? কত নাম্বার টপিক ভাই? আমাদের এটা কত ভিত্তি। নাম্বার টপিক? এটা তোমাদের 4 আর 5 নাম্বার টপিক, 4 আর 5, উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ, এটা 4 আর 5 নামের টপিক, বুঝছো? 4 দাগে উইথ ক্লুজ আর 5 দাগে উইদাউট ক্লুজ, সামারি এর পরের টপিক, 4 দাগ আর 5 দাগ। সো হ্যাভিং ড্যাশ, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি লেফট অফিস, দ্য মুভি ওয়াজ বিং, বিং আছে, তো বিং, বিন, টু বি, হ্যাভিং, বিং, বিন, টু বি, হ্যাভিং এরপর কি ভার্ব ভি3, ওয়াচড। দ্য মুভি ওয়াজ বিং ওয়াচড বাই মি, আমার দ্বারা মুভিটি দেখা হচ্ছিল, মুভিটি আমার দ্বারা দেখা হচ্ছিল। গেট বা হ্যাড এর পরে যদি কোনো বস্তুগত অবজেক্ট আসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় গেট বা হ্যাড। আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তার দ্বারা কাজটি করিয়ে নিয়েছিলাম। আই গট সিনথিয়া ড্যাশ বাই কার অ্যাক্সিডেন্ট, আমি সিনথিয়াকে কার অ্যাক্সিডেন্টে আহত অবস্থায় পেয়েছিলাম। এটাকে বলে কজিটিভ ভার্ব। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, 5টা আছে, এগুলো তোমাদের আলাদা একটা লেকচারেই পড়াবো, পজিটিভ ভার্ব। তো আপাতত বলি, তুমি তোমার একটা কাজ করা অবস্থায় পেয়েছো বা একটা ঘটনা হওয়া অবস্থায় পাইছো। আচ্ছা, আই গট মাই কার ওয়াশড বাই রনি, তাইলে আই গট মাই কার ওয়াশ নাকি ওয়াশড বাই রনি? আমি ওয়াশড অবস্থায় গাড়িটা পাইছি। এখন ওয়াশটা করা হয়েছে কার দ্বারা? কে করে গেছে? রনি। রনি করেছে। ধরো তুমি, হ্যাঁ তুমি তোমার একটা হচ্ছে পোশাক ধোয়া অবস্থায় পাইছো, তুমি গেছিলা বেড়াইতে 2 দিনের জন্য তোমার বোনের বাসায়, তো তুমি আসছো, তো ইউ হ্যাভ গট ইউর ক্লোথ ওয়াশড বাই ইউর মম। তো ইউ হ্যাভ গট ইউর ক্লোথ মানে এসে তুমি দেখতেছো তোমার কাপড়গুলো ধোয়া, তাহলে ইউ হ্যাভ গট ইউর ক্লোথ ওয়াশড কিভাবে পাইছো? তুমি ওয়াশড অবস্থায়, ধোয়া অবস্থাতে। ঠিক আছে, কারণ এখন ওটা কি গায়েবী ভাবে ধোয়া হয়েছে? না, কোনো না কোনো ব্যক্তি তো ধুয়েছে, কারোর দ্বারা ওটা করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা, তুমি তোমার জিনিসটা করা অবস্থায় পেয়েছো। আচ্ছা, এরপরে দেখো টুমরো বা দ্য নেক্সট ডে। টুমরো মানে কি বলো? আগামীকাল। দ্য নেক্সট ডে মানে পরবর্তী দিন, এরা ভবিষ্যৎ বোঝায়। টুমরো মানে আগামীকাল, দ্য নেক্সট ডে মানেও পরের দিন। তো এরা ফিউচার ইনডিফিনিট টেন্স নির্দেশ করে। কি নির্দেশ করে? ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালকে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এদের পরে কি বসবে? শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দ্য নেক্সট ডে ড্যাশ হলিডে,
তো দ্য নেক্সট ডে উইল বি হলিডে। দ্য নেক্সট ডে সাবজেক্ট আছে, মানে আগামী দিন। আগামী মানে কি? পরের দিন, সামনে, ভবিষ্যৎ। শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। শ্যাল বা উইল ভার্বের বেস ফর্ম, বিও দিতে পারো, বিকামও দিতে পারো। আই ড্যাশ স্টার্ট দ্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফ্রম টুমরো। আমি আগামীকাল থেকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু করব। তাহলে আই ড্যাশ স্টার্ট, তো আই উইল স্টার্ট। আই ড্যাশ স্টার্ট দ্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফ্রম টুমরো, তাহলে আই উইল স্টার্ট দ্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফ্রম টুমরো। আমি আগামীকাল থেকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স স্টার্ট করব। তো টুমরো যেহেতু আছে, টুমরো থাকলে সেটা ভবিষ্যৎকে বোঝায়, শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা যাব প্র্যাকটিসে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, প্র্যাকটিসে। ক্লোজ টেস্ট। With close and without close. আমরা প্র্যাকটিসে যাব। আমি একটু প্র্যাকটিসের ফাইলটা বের করি ভাইয়া, পুরা জাস্ট এ সেকেন্ড। ওকে, সো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ, যে জিনিসটা তোমাদেরকে একদম ডে ওয়ান থেকে বলেছিলাম, এখনো বলি, সেটা হচ্ছে ভোকাবুলারি। কি লাগবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজের জন্য? ভোকাবুলারি। তারপরে ভোকাবুলারি তোমাদের টোটাল 4টা পিডিএফ দেওয়া হয়েছে, রুলস এর একটা দেওয়া হয়েছে, এরপরে প্র্যাকটিসের আজকেরটা দিব, প্র্যাকটিসের, যেখান থেকে আমরা প্র্যাকটিস করব। সো ভোকাবুলারি ভোকাবুলারি ভোকাবুলারি, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? আর ভোকাবুলারি পড়লে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ দেয়া আছে, আমার ফার্স্ট পেপার বই যাদের কাছে আছে, এখানে যে ডিউতে সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি থেকে কিভাবে কোশ্চেন, এই যে সব ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ঠিক আছে? এগুলো সব ডিউ এর কোশ্চেন। যারা ভোকাবুলারি পড়বা তারা ডিউতে 5 মার্ক এমনি কমন পাবা, 5 মার্ক। 6 হলো পাস, 5-6 মার্ক তোমরা এমনি পাবা। যারা ভোকাবুলারি পড়বা তারা ডিউতে এমনি পাস করবা, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা শুরু করি তাহলে। ওকে, দেখো কোশ্চেন্স কি ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া? পুরা কোশ্চেন্স ক্লিয়ার দেখা যাচ্ছে? ভাই জি আপনি একটা ভাইয়া। পিডিএফ পাঠান ভোকাবুলারি। ওকে, চলো আমরা শুরু করি প্র্যাকটিস। রেডি, প্রস্তুত। সেম মানে একই। প্রাউড, গর্বিত। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাদের উপর গর্বিত। ব্লু, ডিপেন্ডস, নির্ভর করা। রেশনাল মানে যৌক্তিক, রেশনাল মানে কি? যৌক্তিক। ফ্লেশ মানে মাংস, রক্ত মাংস। মেনশন, উল্লেখ করা। ইনফারিয়র, নিকৃষ্ট। ক্লাস, শ্রেণী। বার্থ, জন্ম। ওয়ার্ক মানে কাজ করা। ম্যানস ডিগনিটি, মানুষের মর্যাদা। ডিপেন্ডস আপন, নির্ভর করে। হিজ ওয়ার্ক, তার কাজের উপর। মানুষের ডিগনিটি, মর্যাদা, নির্ভর করে হিজ ওয়ার্কস, তার কাজের উপর, কাজের উপর। ম্যান ইজ এ ড্যাশ বিং অন আর্থ, মানুষ এই পৃথিবীতে একটা ড্যাশ বিং, কি বিং বলো? যৌক্তিক প্রাণী। মানুষ এই পৃথিবীতে যা করে সে ভেবে চিন্তে করে।
সো ম্যান ইজ এ রেশনাল বিং, মানে যৌক্তিক। যদি তুমি এই শব্দগুলোর মিনিং জানো, তোমার কাছে অর্ধেক উত্তর এমনিতেই হয়ে যাবে। রেশনাল বিং, যৌক্তিক প্রাণী মানুষ, যা করে যুক্তি দিয়ে করে। হি ইজ টু ড্যাশ ফর আদার্স, তাকে অন্যের জন্য, মানে যারা এই পৃথিবীতে মানুষ আছে অন্যের জন্য তাদেরকে কাজ করতে হয়। পৃথিবীতে তুমি শুধু নিজের জন্য বাঁচলে হবে না। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্যও কাজ করতে হয়। হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড, কোনো মানুষের গর্ব করা উচিত না। হি শুড নট বি প্রাউড অফ, হি শুড নট বি প্রাউড, একটা মানুষের গর্ব করা উচিত না, শুড নট বি প্রাউড। ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড, যদি সে আভিজাত্যের হয়, মানে অভিজাত বুঝো, মানে যদি সে ব্লু ব্লাডের হয়, অভিজাত পরিবারেরও হয়, এটা নিয়ে তার কখনোই গর্ব করা উচিত না। ব্লু ব্লাড মানে এলিট, এলিট শ্রেণীর মানুষ, সমাজের, হ্যাঁ, অভিজাত শ্রেণীর মানুষ। হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, কোনো মানুষের গর্ব করা উচিত না। হি শুড বি ড্যাশ টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান, তো হি শুড বি ড্যাশ, তার সবসময় রেডি থাকা উচিত। যদি কেউ ধনী পরিবারের, প্রভাবশালী পরিবারের হয়, তাহলে তার সবসময় প্রস্তুত থাকা উচিত। হি শুড বি রেডি, রেডি মানে প্রস্তুত, তাকে প্রস্তুত থাকতে হবে। টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান, যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করতে। টু হেল্প এনি ক্লাস অফ ম্যান, এনি ক্লাস অফ ম্যান। দেখো, যদি অর্থগুলা বুঝো, অ্যান্সার করা পানির মতো সহজ। আমি এগুলা কেন পারতেছি, কারণ আমি অর্থ বুঝি। আমি ভোকাবুলারি, আমি যখন অ্যাডমিশন দেবো 2500 ভোকাবুলারি পড়ছি, এর বেশি লাগেও না। 2500, 3000, এর বেশি লাগে না। আর একাডেমিকের সময় পড়ছিলাম 700-800, আমার 3000 প্লাস ভোকাবুলারি জানা। সো এর বাইরে একটা ভোকাবুলারি দরকার না। তুমি আমাদের যা পড়তে দেবে আমি তাই তোমাদেরকে এইভাবে পড়ে দেখাতে পারবো, এনিথিং। ক্লিয়ার? আমি কেন পারতেছি এই উইথ ক্লুজ ডট ক্লুজ, কেন? কারণ আমি ভোকাবুলারি পারি। ভোকাবুলারি যখন আমি পারি, তখন এই প্যাসেজ আমার কাছে ইংলিশ মনে হয় না, এটা আমার কাছে বাংলার মতো। একটা বাংলা লেখা পড়ে আমি যেরকম ক্লিয়ার বুঝি, এটা পড়ে আমি সেম সেম ভাবে ক্লিয়ার বুঝি। ক্লিয়ার? তো তোমরাও যদি ভোকাবুলারি পারো, তোমরাও ক্লিয়ারলি বুঝবা। তো হি শুড নট বি রেডি, হি শুড বি রেডি, তাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ ম্যান, দ্য ম্যান, যে মানুষটা, হুম হি ইজ হেল্পিং, যাকে সে সাহায্য করতেছে, মানে একটা ধনী বা এলিট লোক, অভিজাত শ্রেণীর লোক যাকে সাহায্য করতেছে, সেই ব্যক্তি মে বি ড্যাশ টু হিম, মে বি ইনফারিয়র, তার চেয়ে নিকৃষ্ট বা নিচু শ্রেণীর। হুম, ইনফারিয়র মানে নিকৃষ্ট বা নিচু জাতের। ধরো একটা ধনী লোক একটা গরিব লোককে সাহায্য করতেছে, তো ওই গরিব লোকটা যদি একটু নিচু শ্রেণীর হয়, বাই ড্যাশ, জন্মগত ভাবে, তারপরও তাকে সাহায্য করা উচিত। বাই বার্থ, বাই বার্থ মানে কি? জন্মগত ভাবে। তো যে মানুষটাকে সাহায্য করবা, সেই মানুষটা যদি তোমার থেকে নিচু শ্রেণীর হয়, বাই বার্থ, জন্মগত ভাবে, তারপর তাকে সাহায্য করতে হবে। কারণ আফটার অল হি ইজ এ ম্যান, সে কিন্তু একজন মানুষ। বাট আফটার অল শি ইজ এ ম্যান, সেও কিন্তু একজন মানুষ। হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড অ্যান্ড ফ্লেশ, তারও ওই একই রক্ত মাংস আছে। হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড অ্যান্ড ফ্লেশ, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, তারও আছে একই রক্ত মাংস। দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, তার আছে একই রক্ত মাংস। অ্যাজ দ্য অ্যাবোভ ড্যাশ ম্যান, উপরে উল্লেখিত ব্যক্তির মতোই। অ্যাজ দ্য অ্যাবোভ মেনশনড ম্যান, উপরে উল্লেখিত ব্যক্তির মতোই তারও একই রক্ত মাংস। সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবোভ মেনশনড ম্যান, মেনশনের সাথে ইডি হবে। উপরে উল্লেখিত, কাজটা হয়ে গেছে, উল্লেখ করা হয়ে গেছে, সো উল্লেখিত ভার্বের ভিতরে অ্যাজ দ্য অ্যাবোভ মেনশনড ম্যান। এটা কি বুঝছো না বুঝো নাই? এটা কি বুঝছো তোমরা না বুঝো নাই? ভাইয়া বুঝতেছি আরেকবার একটু। ভোক্যাবস, একটাই কথা গুরু, সেটা হচ্ছে ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি জানলে সব পারবা, আমারে তোমরা ক্লোজ টেস্ট শিখাইতে পারবা যদি তোমরা ভোক্যাবুলারি মুখস্থ করো। আর ভোক্যাবুলারি মুখস্থ না করলে আমাকে বেটে খাইলে, আমারে যদি ভর্তা বানায় খাও জুসের সাথে, তাও কোনো লাভ হবে না। আচ্ছা, রিকার মানে কোনো কিছু বারবার ঘটা। রিকার মানে কি? কোনো একটা জিনিস বারবার ঘটা, বারংবার ঘটা। সেফ মানে
নিরাপদ। সেফ মানে কি? নিরাপদ। অপাইন মানে মতামত দেওয়া। অপিনিয়ন মানে মতামত, তো সেই ওপিনিয়ন হচ্ছে নাউন, আর এই ওপিনিয়নের ভার্ব হচ্ছে অপাইন। অ্যাওয়্যার মানে সচেতন। অ্যাওয়্যার মানে সচেতন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন। এরপর একটা প্রিকশন মানে কি? প্রিকশন মানে কি বলো? পূর্ব সতর্কতা। মিনিমাইজ কোনো কিছুকে কমিয়ে আনা, নিম্নে আনা, নিচে আনা, কমায় ফেলা। লাই মানে নিহিত। নিহিত। আবার লাই মানে অবস্থিত। কম্পালসরি। অব্লিগেটরি বুঝো? বাধ্যতামূলক। একটা কাজ করাই লাগবে, তারে বলা হয় কম্পালসরি বা অব্লিগেটরি। স্ট্রেইট সোজা সাপটা। লস ক্ষতি বা হারিয়ে ফেলা। পসিবিলিটি সম্ভাবনা। তো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে বাংলাদেশ ড্যাশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, বাংলাদেশ অবস্থিত একটা সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকায়। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে বাংলাদেশ অবস্থিত, বাংলাদেশ লাইজ ইন। এই লাই মানে নিহিত, অবস্থিত। এটা বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটার সাথে এস বাই এস, লাইজ। এটা অত্যন্ত আসলে উদ্বেগের বিষয় যে বাংলাদেশ একটা অ্যাক্টিভ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে অবস্থিত। মোস্ট অফ দা বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি আর ফুললি পুরোপুরি ড্যাশ অফ ইটস সিভিয়ারিটি, এটার তীব্রতা নিয়ে তারা জানে যে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, বাংলাদেশে ভূমিকম্প হইলে যে কি হবে। তো মোস্ট অফ দা বাংলাদেশি আর ফুললি ড্যাশ অফ ইটস সিভিয়ারিটি, আর ফুললি অ্যাওয়্যার, পুরোপুরি সচেতন বা সতর্ক। তো মোস্ট অফ দা বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি আর ফুললি পুরোপুরি অ্যাওয়্যার অফ ইটস সিভিয়ারিটি, এটার তীব্রতা নিয়ে সচেতন, ফুললি অ্যাওয়্যার। এক্সপার্টস আর অ্যালার্মড, এক্সপার্টরা উদ্বিগ্ন। এক্সপার্টরা কি? উদ্বিগ্ন। বাই দ্য ড্যাশ অফ কোয়েকস রিসেন্ট, ডিউরিং রিসেন্ট ইয়ার্স, এই ডিউরিং রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে বারবার যে ভূমিকম্প হয়, তো বারবার এটাকে রিকার বলে। তো রিকার হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম রিকারেন্স। তো এক্সপার্টস আর অ্যালার্ম, এক্সপার্টরা উদ্বিগ্ন। এই দা আর অফ এর মাঝখানে যে বসে আজীবন নাউন। দা আর অফ এর মাঝখানে যা বসে সেটা আজীবন নাউন হয়, বা দা আর অফ থাকলে তার মাঝখানে শব্দ বসলে সেটা নাউন হিসেবেই বসবে। দা আর অফ এর মাঝে আজীবন নাউন বসে। তো রিকার হচ্ছে ভার্ব, এই রিকারের নাউন ফর্ম হচ্ছে রিকারেন্স। রিকারের নাউন ফর্ম কে? রিকারেন্স। এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য রিকারেন্স অফ কোয়েকস ডিউরিং রিসেন্ট ইয়ার, এই সাম্প্রতিক বছরগুলোতে বারবার যে ভূমিকম্প হয় এটা নিয়ে এক্সপার্টরা অ্যালার্মড। বাট কিন্তু দে গিভ নো ড্যাশ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ ড্যাশ, বাট কিন্তু এক্সপার্টদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কোনো স্ট্রেট অ্যান্সার দেয় নাই। দে গিভ নো স্ট্রেট, দেখো, বাট দে গিভ নো স্ট্রেট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ ড্যাশ, টু দ্য কোয়েশ্চেন অফ সেফ আছে, তো সেফের সাথে টি হয়, সেফটির ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে ঢাকা শহরের বিল্ডিং এর সেফটি নিয়ে তারা কোনো স্ট্রেট অ্যান্সার দেয় না। দে গিভ নো স্ট্রেট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ সেফটি। এখানে সেফ আছে, সেটা সেফটি করছি কিসের ব্যাপারে? সেফটির প্রশ্নে। অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের বিল্ডিং এর নিরাপত্তা নিয়ে তারা কোনো সোজাসুজি উত্তর দেয় নাই। সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ অফ আর্থকুয়েকস ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে আর্থকুয়েকের সকল সম্ভাবনা রয়েছে, তাহলে এফ নাম্বারে কি অ্যান্সার বলো তো? সকল সম্ভাবনা রয়েছে। পসিবিলিটি। পসিবিলিটি। তো সিন্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি, সিন্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ আর্থকুয়েক, যেহেতু আর্থকুয়েকের সকল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এক্সপার্টস কল ফর, এক্সপার্টরা ডেকেছে, ফর টেকিং নেয়ার জন্য অ্যাডিকুয়েট ড্যাশ মেজার্স, পর্যাপ্ত পরিমাণ পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ। মেজার মানে পদক্ষেপ,
টু ড্যাশ লসেস, লসকে মিনিমাইজ করার জন্য বা কমানোর জন্য। সো এক্সপার্টরা বলছে আগে থেকে পূর্ব সতর্কতামূলক মিজান নিতে, পদক্ষেপ নিতে। সো কল ফর টেকিং অ্যাডিকুয়েট ড্যাশ, তো প্রিকশন। তো প্রিকশন এই শব্দটাকে একটু চেঞ্জ করে কি করতে হবে, এ আর ওয়াই যোগ করতে হবে। প্রিকশন নাউন আর প্রিকশনারি এটা অ্যাডজেক্টিভ। তা আমাদের দরকার প্রিকশনারি মেজার্স, মানে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ। এক্সপার্টরা বলেছেন গ্রহণ করার জন্য প্রিকশনারি মেজার্স, পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ। টু ড্যাশ লস, লস বাড়ানোর জন্য আগে থেকে পদক্ষেপ নিতে হয় নাকি লস কমানোর জন্য? ম্যাক্সিমাইজ না মিনিমাইজ বলো তো? মিনিমাইজ। মিনিমাইজ। ম্যাক্সিমাইজ মানে কোনো কিছুকে সর্বোচ্চ করা, আর মিনিমাইজ মানে কোনো কিছুকে সর্বনিম্ন করা। তো টু মিনিমাইজ লসেস। রাজুক ড্যাশ দ্যাট, রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তো রাজুক মতামত দিয়েছে, তো রাজুক অপাইন্ড, এই অপাইন হচ্ছে ভার্ব, বেস ফর্ম ভার্বের। তো এটার ভি2 মতামত দিয়েছে, তো রাজুক অপাইন্ড দ্যাট, রাজুক মতামত দিয়েছে যে অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং এর নকশা বা কোড শুড বি ড্যাশ, শুড বি ড্যাশ মানে এটাকে ডেভেলপ করা উচিত। বাংলাদেশের একটা ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং কোড ডেভেলপ করা উচিত। তাহলে an earthquake resistant building code should be dash, তো earthquake resistant building code should be developed। ঠিক আছে, earthquake resistant building code should be developed। একটা আর্থকুয়েক ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ব্যবস্থা গড়ে তোলা উচিত। দেখো এটা খুবই মারাত্মক একটা কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা আর এই যে যেগুলো তোমাদেরকে পড়াচ্ছে সব বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এবং এগুলা বহুবার এসেছে। ভিক্টোরিয়াস বিজয়ী, বিজয়ী। চ্যাম্পিয়ন, রিক্যাপিটুলেট, চ্যাম্পিয়ন মানে তো চ্যাম্পিয়ন, রিক্যাপিটুলেট মানে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, ছোট করে কোনো কিছুকে প্রেজেন্ট করা। টেক মানে লওয়া, কোনো কিছুকে নেওয়া বা কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু লওয়া। বার্থ জন্ম, অ্যাটাক আক্রমণ করা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সারেন্ডার আত্মসমর্পণ করা, অপারেশন শোষণ, অপারেশন মানে কি শোষণ, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, ডিভিশন বিভাগ, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট মানে কি তাৎপর্যপূর্ণ। তা আমরা একটু কোয়েশ্চেনটা, এটা কিন্তু চরম একটা কোয়েশ্চেন, ঠিক আছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে। The most dash event for Bangladesh is her dash as an dash nation on March 26, 1971. তাহলে the most dash event, the most বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা কি? স্বাধীন একটা দেশ হিসেবে তার জন্মটা। হ্যাঁ, তাহলে the most significant, সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, এটা ইম্পর্টেন্টের সিনোনিম, ঠিক আছে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটনা ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য, ইজ সেটা হচ্ছে হার ড্যাশ তার বার্থ, তার জন্ম। বাংলাদেশ জন্ম হয় কত সালে? 1971-এর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। তো বাংলাদেশ এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে হার বার্থ, তার জন্ম। অ্যাজ অ্যান ড্যাশ নেশন, অ্যান আছে, একটা কি জাতি হিসেবে বলো তো? আমরা জন্মাই 26শে মার্চ স্বাধীনতা দিবসে, কি জাতি? স্বাধীন, একটা স্বাধীন জাতি হিসেবে। তো অ্যাজ অ্যান ড্যাশ নেশন, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে। 1 মার্চ 26, 1971, 1971-এর 26শে মার্চে। হ্যাঁ, তো ইট ইজ এ রেড লেটার ডে, এই যে ইন্ডিপেন্ডেন্স এখান থেকে আমরা শব্দটা নিয়েছি। ইট ইজ এ রেড লেটার ডে, এটা একটা স্মরণীয় দিন। ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বাংলার ইতিহাসে,
বা বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন। ইতিহাস, হিস্টোরি। হিস্টোরি, এখানে আছে কি হিস্টোরিক্যাল, তো এই হিস্টোরিক্যালটাকে চেঞ্জ করে আমরা কি দিব, হিস্টোরি। এই দার অফ আছে, দার অফ এর মাঝখানে নাউন বসে, নাউন হচ্ছে হিস্টোরি। হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ, এল থাকলে শব্দ শেষে অ্যাডজেক্টিভ হয়, যেমন ন্যাশনাল, ন্যাশন নাউন কিন্তু ন্যাশনাল অ্যাডজেক্টিভ, হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ কিন্তু হিস্টোরি নাউন। সো ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, সো ইট ইজ এ রেড লেটার ডে। রেড লেটার ডে এটা একটা ফ্রেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেজ আসে, মাস্ট, 1 মার্ক ফ্রেজে মাস্ট। তো রেড লেটার ডে মানে কি, স্মরণীয় দিন, স্মরণীয় দিন। এটা মানে কিন্তু লাল চিঠির দিন না, ঠিক আছে, কেউ যদি লাল চিঠির দিন ভেবো না এটা। তো বাংলার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন। আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ বিভাগের পর, উই গট পাকিস্তান, আমরা বিভক্ত হয়ে পাকিস্তানের মধ্যে পড়ি, তাই না? তো আফটার দ্য ড্যাশ, বিভক্তির পরে, বিভক্তি বা ভাগ করা, এর মধ্যে কোনটা দেখি তোমাদের আইকিউ? ভাগ করা বা বিভক্ত করা, বিভাগ করা, এটা কি কি বলে? ডিভিশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আফটার দা ডিভিশন, ডিভিশন মানে বিভক্তির পর। কিসের? এই সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট কি? উপমহাদেশ। আমরা কিসে ছিলাম? ভারতীয় উপমহাদেশে ছিলাম। কিসে ছিলাম? ভারতীয় উপমহাদেশে। তো ভারতীয় উপমহাদেশ ভেঙে 1947 সালে 2 ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে ভারত বা হিন্দুস্তান, আর একটা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের আবার 2টা অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা আমরা, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান যেটা পাকিস্তানিরা, ঠিক আছে? সো আমরা পড়েছিলাম সেই পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তান। বাট দ্য পাকিস্তানিজ মানে পশ্চিম পাকিস্তানিরা বিগান টু ড্যাশ আওয়ার পিপল, তারা আমাদের মানুষকে শোষণ করা শুরু করে। তো অপারেশন এটা হচ্ছে নাউন, তো এর ভার্ব লাগবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু একটা প্রিপজিশন, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, নাউন না। সো অপ্রেস, কি অপ্রেস, দেখো। বাট কিন্তু দা পাকিস্তানিরা বিগান শুরু করে অপ্রেস আওয়ার পিপল, আমাদের মানুষদেরকে শোষণ করা, নির্যাতন জুলুম করা। এট ফার্স্ট, প্রথমে দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষার উপর আক্রমণ করে। তাহলে এট ফার্স্ট দে আক্রমণ করা, আক্রমণ করা কি অ্যাটাকড, এখন অতীতকালের ঘটনা, ভিটু, অ্যাটাকের ভিটু হবে অ্যাটাক। তো এট ফার্স্ট প্রথমে তারা মানে আক্রমণ করেছিল আমাদের ভাষায়। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, আমাদের কখনো এই 52 ভাষা আন্দোলন ভুলে যাওয়া উচিত না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য ম্যাচ আপসার্জ অফ 1969, তাই ভাষা আন্দোলন আমাদেরকে 1969-এর গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে, গণ অভ্যুত্থান ঘটাইতে নেতৃত্ব দিয়েছিল, সাহায্য করছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল ইন 1971, 1971। 1969-এ গণ অভ্যুত্থান হয়, 24 সালে যেরকম গণ অভ্যুত্থান হয়েছে তেমনি ভাবে 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু তখন কার বিরুদ্ধে? পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, জিন্নার বিরুদ্ধে, ভুট্টোর বিরুদ্ধে। সো অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ ড্যাশ প্লেস, তো অতীতকালের ঘটনা, টুক প্লেস ঘটেছিল 1971-এ। আফটার 9 মান্থস স্ট্রাগল, 9 মাস সংগ্রামের পর, 9 মাস সংগ্রামের পর, দা এই টেক প্লেস একটা ফ্রেজ মানে কোনো কিছু ঘটা, তো এই টেকের পাস্ট ফর্ম 71-এর ঘটনা, তো টুক প্লেস, টেক প্লেস একটা ফ্রেজ মানে ঘটা, কোনো কিছু ঘটা। আফটার 9 মান্থস স্ট্রাগল, 9 মাস সংগ্রামের পর, দ্য পাকিস্তানিরা ওয়ার কম্পেলড টু, তারা বাধ্য হয়েছিল আত্মসমর্পণ করতে, এন্ড এবং উই ওন ড্যাশ, এবং আমরা অর্জন করেছিলাম বিজয়। তাহলে আত্মসমর্পণ করতে তারা কম্পেলড টু, বাধ্য হয়েছিল। আত্মসমর্পণকে কি বলে ইংরেজিতে? সারেন্ডার। সারেন্ডার। এই যে দেখো সেই সারেন্ডার, সেই সারেন্ডারটাকে আমরা এখানে বসাবো, টু আছে, টু এর পরে বাড়বে বেস ফর্ম, তো সারেন্ডার, সারেন্ডারই বসে যাবে। দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড টু সারেন্ডার, পাকিস্তানিরা সারেন্ডার করতে বাধ্য হয়েছিল, এন্ড উই ওন ড্যাশ, এবং আমরা অর্জন করেছিলাম বিজয়, এন্ড উই ওন ভিক্টরি। এখন ভিক্টোরিয়াস আছে কিন্তু ভিক্টোরিয়াসটা অ্যান্সার না, অ্যান্সারটা নাউন। উই ওন ভিক্টোরিয়াস না, উই ওন ভিক্টরি, আমরা বিজয় অর্জন করেছিলাম। তো তারা বাধ্য হয়েছিল, কম্পেলড টু, বাধ্য হয়েছিল সারেন্ডার করতে, এন্ড এবং উই ওন ভিক্টরি, এবং আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে এটা? জি ভাইয়া। বুঝতে পারছি না, দিন আমরা আরো প্র্যাকটিস করব, ঠিক আছে?
আমি প্র্যাকটিস শিট তোমাদেরকে দিয়ে দিচ্ছি সবাইকে, কিন্তু নেক্সট দিন আমরা আরো প্র্যাকটিস করবো। উইথ ক্লোজ উইথ ক্লোজের প্র্যাকটিস দরকার আছে। আর একটা জিনিস যেটা আমি বললাম, ভোকাবুলারি, এখনই সময় ভোকাবুলারি বেশি বেশি করে পড়ার, কারণ অ্যাডমিশনের টাইমে যে ভোকাবুলারি পড়ার সময় পাবো না। এখন সেকেন্ড ইয়ারে পড়ো, এখন পিক টাইম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা দায়ী, সেটা হচ্ছে যে আমি সেকেন্ড ইয়ারে থাকতে যত মেমোরাইজিং পার্ট আছে, মুখস্থ করার জিনিস আছে অ্যাডমিশনে, সব মুখস্থ করে ফেলছিলাম। এর মধ্যে অন্যতম ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন, এগুলো আমি সেকেন্ড ইয়ারে পড়ে ফেলছিলাম। বাংলারও মুখস্থ অংশ আমি সেকেন্ড ইয়ারে পড়ে ফেলছিলাম। এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এগুলা মুখস্থ করার জিনিস, বাগধারা, এগুলো আমি পড়ে ফেলছিলাম সেকেন্ড ইয়ারে। তো তোমরা এখনই সময় ভোকাবুলারি পড়ার, তাহলে শুধু ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ না, সবকিছু পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আমি রেকর্ডেড ক্লাস আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।